তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখন মোটামুটি আমরা সবাই রেডি। এই যে চা রাখেন রাখেন একটু রাখেন। তো আগেই চা চলে এলো ব্লগ শুরু হওয়ার আগে। এই যে সবাই আমরা রেডি একদম স্নান ধান করে একেবারে। এই যে বাবাও রেডি, এই যে ভেয়ে গেলেন। আমাদের জিনিসপত্র সব একদম প্রপার ওয়েতে রেডি। এবার আমরা টোটো আসার অপেক্ষায়। আমরা টোটো এলে এবার বেরিয়ে পড়বো আমাদের সব থেকে অ্যাওয়েটেড ট্রিপ বৃন্দাবনের জন্য। তো এখন আমরা যাব হচ্ছে বৃন্দাবনের জন্য রেডি প্রপারলি। এবার টোটো আসার অপেক্ষায় খালি। রাধে 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 জয়। আমাদের ট্রেন 9:30 নাগাদ মালদা থেকেই ছাড়বে। আমরা যাব হচ্ছে মালদা আনন্দ বিহার, যে স্পেশাল ট্রেনটা দিয়েছে এটা সোমবার করেই ছাড়ে, মালদা থেকে ছাড়ে। এখন কোন প্ল্যাটফর্মে দেয় সেটা গিয়ে দেখতে লাগবে, সেটা তো আগে থেকে বলা যায় না। অনেক দিন ধরে শুধু প্ল্যান আর অপেক্ষা যে কবে যাব আমরা বৃন্দাবন। এটাই ছিল আমাদের সব থেকে বড় এক্সাইটমেন্ট। আর আজ অবশেষে সেই দিনটা এসে গেছে। সকাল সকাল টোটোতে করে আমরা মালদা টাউন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে। রাস্তার মাঝেই আমাদের পড়ল মালদার সব থেকে বিখ্যাত মনস্কামনা মন্দির। মন্দিরের দিকে তাকিয়ে শুধু মনে হচ্ছিল অবশেষে বহু দিনের অপেক্ষার পর সত্যিই আমরা বৃন্দাবন যাচ্ছি। এই যে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই তো দেখাচ্ছে। আমাদের বেশ সুবিধা হলো। 03435 এই যে আমাদের স্টেশন। এই যে যার ধান্দায় আর কি ঘুরে বেড়ায়, খাওয়া ছাড়া এই ভদ্রলোকটা কিচ্ছু বোঝে না। স্যার আপনার ধান্দায় কি খালি খাওয়া নাকি? হ্যাঁ, আপনার ধান্দাটা কি বলবেন? আপনার ধান্দাটা কি একটু বলবেন? হ্যাঁ, জানেন না আপনার ধান্দা কি? এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের বৃন্দাবন যাওয়ার, আমাদের সারথি, পথের সাথী। অবশেষে সেই মুহূর্তটা এসে গেছে। জানলার ধারে বসে আছি আর ধীরে ধীরে ট্রেনটা চলতে শুরু করেছে। স্টেশনটা পেছনে পড়ে যাচ্ছে আর শুধু মনে একটাই ফিলিংস যে সত্যি আমরা বৃন্দাবন যাচ্ছি। কতদিনের অপেক্ষা আর কত প্ল্যান, সব কিছু আজ ফাইনালি রিয়েল লাগছে। ট্রেনটা ধীরে ধীরে নিজের গতিতে ছুটে চলেছে। জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছে। একটার পর একটা নতুন এলাকা, সবুজ গাছপালা, ছোট ছোট স্টেশন আর বদলে যেতে থাকা চারপাশের পরিবেশ, সব কিছু যেন এই ট্রিপটাকে আরও সুন্দর করে তুলছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমি বসে আছি আমার সব থেকে পছন্দের সিট সাইড লোয়ারে। এই সিটে বসে জানলার বাইরে তাকিয়ে থাকা, চারপাশের দৃশ্যগুলোকে ধীরে ধীরে বদলে যেতে দেখা আর ট্রেনের ছন্দময় শব্দ শুনতে শুনতে সময় কেটে যাবার অনুভূতিটাই একেবারে আলাদা। মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর আনন্দের পাশাপাশি এই পথের প্রতিটা মুহূর্তও স্মৃতির পাতায় থেকে যাবে। তো আপনার কেমন লাগছে এবার? আমার তো খুবই ভালো লাগছে। আমাদের তো একটা বানানা চিপসের প্যাকেট এসছে এতক্ষণে। ঠিক আছে, আমি এটা এখন গোটাটা খাবো। আমি একা খাবো গোটাটা। আমরা আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগোই আর আমরা বানানা চিপস উপভোগ করি। তো বলেন আপনার ঘুরতে যেতে কেমন লাগছে? আমার সবই ভালো লাগছে। সবচেয়ে আসল উদ্দেশ্য হচ্ছে আগে দর্শন, তারপর আগে রূপ দর্শন, তারপর ঘর দর্শন। আপনি কিছু বলবেন? আগে চার দর্শন করতে যাচ্ছি, হ্যাঁ, তারপর ভালো মন্দ বলবো, তারপর ভালো মন্দ সব বিচার যেটা নিয়ে যাচ্ছি সেটাই আগে দেখবো। আপনি এতক্ষণে কি কি খেয়েছেন দাদা? ঝালমুড়ি বাবা নিয়েছিল, হ্যাঁ, আর বানানা চিপস এটাই খেয়েছি, আর কিছু না। আর কিছু খাননি আপনি? না, এখন এটা কি খাবেন আপনি? ওদিকে বাবা শুয়ে আছে, মা বসে আছে। মা কিছু বলেন? মা কিছু বলবেন না। তো আপনি এখানে যে এমনি লাইট আসছে না সঙ্গে, তো আমরা এখন কোথায় আছি আপনি বলতে পারবেন? না, আমি এটা বলতে পারবো, বিহারের মধ্যে আছে।
জামালপুর জাংশনে আমরা এখন আছি। আমাদের ট্রেন যাবে হচ্ছে, আমরা নামবো হচ্ছে এই যে তুন্দলা জাংশনে। এখন ট্রেন কিছুটা লেট দেখালো, আশা করি রাতের মধ্যে ট্রেন কভার করে দেবে। আমরা সারাদিন মান ধরে বসে থেকে থেকে আমাদের আর ধৈর্য হারিয়ে গেছে একদম টোটালি। এই যে এই মানুষ, এই চ্যাংড়াটা এখন বিরক্ত হয়ে গেছে, এই যে ইনিও বিরক্ত হয়ে গেছেন। এই যে বাপ ভক্ত মানুষ, ঠিক আছে। এখন আমাদের কত কিছু খাওয়া হয়ে গেল একদম। আর ওই যে একজন ফোন ঘাটছে, ওই যে আমাদের এটা নতুন সেট আপ, তো আমাদের কি অনেক অসুবিধা হচ্ছে এগুলোতে, এই জিনিসপত্রগুলোর মধ্যে কাজ করতে। কিন্তু আমরা অ্যাডাপ্টেড হয়ে যাবো আর কি খুব শীঘ্রই, আশা করছি। তো আমাদের এটা নতুন যেহেতু বিষয়টা, আমাদের একটু প্রবলেম ফিল হচ্ছে, তেমন কিছু না। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে, আমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখবো। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 03435। তো আমরা এখন আছি, একটু আগে ক্রস করেছে আর কি, কি আমি নামই পড়তে পারছি না, ওয়ারসালিগঞ্জ, ওয়ারসালিগঞ্জ, হ্যাঁ আই গেস আমি যদি ভুল প্রোনাউন্স না করে থাকি। আমরা ওয়ারসালিগঞ্জ একটু আগে ক্রস করেছি। আর আমাদের ট্রেন আর কি অনেকটাই লেটে চলছে, যেমন প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 53 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের ট্রেন লেটে চলছে। এখন রাতের মধ্যে কতটা ট্রেন রিকভারি করে এটা খুব বড় সড়ো একটা দেখবার বিষয়, কেননা অনেকে বলে যে ইন্ডিয়ান রেলওয়েজ আর ইন্ডিয়ান স্টুডেন্ট রাতেই বেশিরভাগ রিকভারি করে। তো এখন রাতে কতটা রিকভারি করছে আমরা কালকে সকালে সেটা জানতে পারবো। আর দ্বিতীয় কথা, এই যে আমার বিশিষ্ট ক্যামেরাম্যান, যেনাকে আমাকে শেখাতে লাগে কিভাবে কি করতে লাগে না লাগে, ইনি কিছু পারেন না এই সমস্ত বিষয়, ঠিক আছে। তো আমাদের আবার পরে দেখা হবে। আমাদের রাতের খাবার চলে এসছে। আমাদের খাবারের কস্টিং 130 টাকা নিল। এখন খেয়ে দেখা যাক টেস্ট কেমন খাবারের। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আজকে বেড়ানোর প্রথম দিনে মানে সাকসেসফুলি কাটিয়ে দিলাম আমরা সারাদিন মানে ট্রেনের মধ্যে। এই যে দুজনের লট উঠে গেছে, একজন ওখানে উঠে গেছে। তো আমরা রাত্রেবেলা IRCTC নিজের রান্না করা খাবার খেলাম। কোয়ালিটি ভালো বাট কোয়ান্টিটি অল্প, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। ঠিকই আছে, 130 টাকায় এর থেকে বেশি এক্সপেক্ট করাও যাবে না। তো হ্যাঁ, ওটা তো আর হয় না এখন তো নিজেদের এদের প্যান্ট্রি আছে, নিজেদের রান্নার লোক ঘর আছে ভালো। আগে তো ওই সুবিধাটা ছিল না, এখন তো প্যান্ট্রি আছে। তো আমাদের রাতের ঘর কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই বেঘরে ঘুমিয়েছে। রাতে অনেক কীর্তিকাণ্ড হয়েছে, আমার দাঁতে ব্যথা উঠে গেছে, কারোর অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো সেগুলো আর না বললে না, কিন্তু আমাদের ট্রেন রাত্রেবেলা ভালো রিকভারি করে নিয়েছে। এখন বাজে হচ্ছে আপনারা ধরে রাখুন যে ট্রেন মোটামুটি তুন্দুলা দেখাচ্ছে 10টা 10-এর মধ্যে ঢুকে যাবে, 9:30 রাইট টাইম। ঠিকই আছে, দূরপাল্লার ট্রেনে এতটুকুনটা কনসিডারেবল। ট্রেন রাত্রে অনেকটাই রিকভারি করে নিয়েছে, এরপরে দেরি হলে আমাদের সমস্যা হয়ে যেত আর কি আবার। তো এখন আমরা ঘুম থেকে উঠে সকালবেলা চা খেয়েছি, কফি খেয়েছি আমরা, ক্লাসিক কফি। কফি না চিনিগুলো জল, সেটা বোঝাবারও মুশকিল। তো যাই হোক, বাকিটা এখন ট্রেন থেকে নেমে যতটুকুনটা দেখানো যাবে, তার আগে তো এখন কিছু বলা যাবে না। আর আপনারা বাইরের পরিবেশ দেখুন। 57 মিনিট পর আসবো। আপনারা কিছু বলতে চান? না, আমার পা ব্যথা করছে ভীষণ। এই যে একটা আমাদের ট্রেনে একটা বাঁদর, ওর এই ট্রেনে আর কি মানে এত আগেরবার মানে বসে গেছিলো কি না, ইয়ে পাইনি,
এখন একদম পেয়ে গেছে, তো জিনিসপত্র গুছাতে হবে না। এখন পেয়ে গেছে। একবার এদিক ওদিক মাটিতেই পা রাখছে না, এখান থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, তাই না স্যার? এই যে আপনার- উড়ি মা স্যাপ শুধু আমার কোলে বসে আপনার খালি একটা অদৃশ্য লেজ আমরা দেখতে পাচ্ছি না, তাই কি না? আপনার একখানা অদৃশ্য লেজ আছে ও তো। বন্ধুকে দেখে নিয়েছে তো। রাতটা কখন কেটে গেল বুঝতেই পারিনি। গতকাল যে যাত্রাটা শুরু করেছিলাম অনেক উত্তেজনা নিয়ে, আজ মনে হচ্ছে আমরা সত্যিই আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রতিটা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্ট যেন আরও বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে শুধু একটাই ভাবনা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে সেই বহুদিনের প্রতীক্ষিত অভিজ্ঞতা। অবশেষে দীর্ঘ ট্রেনের যাত্রার পর আমরা পৌঁছে গেছি তুন্দলা জাংশনে। সারা রাত ট্রেনে কাটিয়ে এবার একটু ফ্রেশ হওয়া, কিছু খাওয়া দাওয়া আর পরের যাত্রার জন্য প্রস্তুতি নেওয়ার সময়। এতক্ষণ ট্রেনের জানলা দিয়ে পথ দেখেছি, আর এবার শুরু হবে যাত্রার শেষ পর্ব। কিছুক্ষণ পরই গাড়িতে উঠব আর সোজা রওনা দেব বৃন্দাবনের উদ্দেশ্যে। গন্তব্য এখন আর দূরে নয়, আর কয়েকটা পথ, তারপরে বৃন্দাবনের মাটিতে প্রথম পা। এটা তুন্দুলা জাংশন আমরা পৌঁছে গেছি। এই যে এখানে হচ্ছে একটা চার্চ আছে, আর এখানে চার্চে ঢোকা মাত্র আমাদেরকে একদম পাকড়াও করে নিল গাড়ি নিয়ে। আর যোগীর রাজ্যে বুলডোজার এগুলো দেখা খুব কম্পালসারি। একটা বুলডোজারও দেখলাম সামনে যেন কোথায়। যাই হোক, হোয়াট এভার, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে বিভৎস রৌদ্র, সৌমর চোখ মুখ লাল হয়ে গেছে, বিভৎস রৌদ্র। তো এখন গাড়িতে দেখা যাক কত টাকা নেয় না নেয়। এইবার তুন্দলা থেকে গাড়িতে বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে। অবশেষে আমরা বৃন্দাবনের সীমানায় প্রবেশ করে গেছি। দীর্ঘ যাত্রার পর এখন চারপাশে পরিবেশটাই যেন বদলে যেতে শুরু করেছে। গন্তব্য একদম কাছাকাছি, তবে এখনও প্রপার বৃন্দাবন টাউনে পৌঁছায়নি। তাই শহরে ঢোকার আগে রাস্তার ধারে একটি রেস্টুরেন্টে একটু থামলাম দুপুরে লাঞ্চের জন্য। এখন খাবার খেয়ে নেওয়ার পালা। বা হলুদ হলুদ থালি, হলুদ হলুদ সৌমর মুখ, তাই না? কি দিয়েছে? ভাত, হুম ডাল, হুম পনির, হুম আলু, এটা পায়েস না রায়তা আছে মনে হয়। রায়তা, স্যালাড। এই যে আমাদের থালি কমপ্লিট। সময় টেস্ট করে জানাবেন খেয়ে দিয়ে নিয়ে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? আমরা খাওয়া শুরু করি এখন। পেট ভরে খাওয়া শেষ, এবার আবার রওনা হওয়ার পালা। সামনে অপেক্ষা করছে যমুনা নদী, আর সেই নদী পেরিয়েই শুরু হবে আমাদের আসল বৃন্দাবনের অভিজ্ঞতা। আর কয়েক মিনিটের পথ, তারপরেই আমরা প্রবেশ করব বৃন্দাবনের হৃদয়ে। দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছিলাম। তবে সত্যি বলতে হোটেলে পৌঁছানোর পর আর সেইভাবে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। খানিকক্ষণ বিশ্রামের পর আমরা চলে যাই বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীকে দর্শন করতে। সবচেয়ে সুন্দর বিষয় ছিল আমরা এমন সময় দর্শনের সুযোগ পেয়েছিলাম যখন সাধারণ দিনের তুলনায় ভিড় প্রায় নেই বললেই ছিল। তাই খুব শান্তভাবে কোনো তাড়াহুড়ো ছাড়া বাঁকে বিহারীজির দর্শন করার সৌভাগ্য হয়েছিল সেদিন। অনেক দিনের অপেক্ষা, দীর্ঘ যাত্রা আর সব ক্লান্তি যেন এক মুহূর্তেই সার্থক হয়ে গেল। বৃন্দাবনে এসে প্রথম দর্শন, এর অনুভূতি ভাষায় প্রকাশ করা আমাদের কাছে সত্যিই কঠিন ছিল। বাঁকে বিহারীর চোখের ঝলকানি আর মুখমণ্ডলে ঐশ্বরিক সৌন্দর্য এমন এক অনুভূতি এনে দেয় যে যা ক্যামেরায় ধরা যায় না, শুধু মাত্র হৃদয়ে অনুভব করা যায়। ভিড়ের মাঝেও সেই মুহূর্ত মনে হচ্ছিল যেন শুধু আমি আর আমার বিহারীজি। জয় শ্রী রাধে, জয় শ্রী বাঁকে বিহারী লাল কি জয়। তারপর বলো, তোমার দর্শন করে কেমন লাগলো? ভালো লাগলো। আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগলো সে হচ্ছে ফুলের সম্পূর্ণ সাজে তৈরি বেলি ফুলের যে শ্বাসটা হয়, এটাই হচ্ছে বিরাট মারাত্মক। আপনার কেমন লাগলো? আমার এখনো মন ভরেনি, আমি আবার করবো। আর আপনার? আমি আরেকবার আসবো, আরেকবার করবো। আমাদের ভিআইপি থেকে ভিআইপি দর্শন হয়ে গেছে, বল সৌম্য, তাই কি না? একদম ওর ঠিক। থেকেও ভালো মনে হয়। তাই তাহলে চলো এখন বাকি দিয়ে যাওয়া যাক, তাই কি না?
বৃন্দাবনে এসে বিখ্যাত লস্যি না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই আর দেরি নয়, এবার দেখে নেওয়া যাক বৃন্দাবনে সে বিখ্যাত স্পেশাল লস্যি। ঘন দই, ওপরে মালায় রাস্তরণ আর এক অনন্য স্বাদ। প্রথম চুমুকেই মন ভরে যাওয়ার মতন একেবারে ব্যাপার আছে। না আমাদের আলেক কাকু ভালো, কোনটা ব্যাপার আছে। আচ্ছা হেই बढ़िया है। তাহলে আলেক কাকু 40 টাকা দিলাম। 40 টাকা আছে, এখানে ডবল। সাদা চালা বৃন্দাবনের সরু অলিগলি, রাধে রাধে ধ্বনিতে মুখরিত পথ আর ভক্তিময় পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম কেশিঘাটের উদ্দেশ্যে। দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে আর আমাদের উত্তেজনাও বাড়ছে প্রতি মুহূর্তে, কারণ সামনে অপেক্ষা করছে যমুনা তীরে সেই অপূর্ব সন্ধ্যা আরতি, যার কথা এতদিন শুধু শুনেছি আর দেখেছি ছবিতে। বৃন্দাবনের গলি পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি কেশিঘাটে, এক অন্যরকম আধ্যাত্মিক অভিজ্ঞতার খোঁজে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেশিঘাটে। যমুনার শান্ত জলের ধারে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ঘাট যেন বৃন্দাবনের সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। সন্ধ্যার সোনালি আলো যমুনার জলে প্রতিফলিত হচ্ছে, আর ঘাটের প্রাচীন স্থাপত্য যেন শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে ভেসে আছে ভজনের সুর, ঘণ্টাধ্বনি আর রাধে রাধে নামের ধ্বনি। পুরাণ মতে এইখানেই কৃষ্ণ ঠাকুর কেশি নামক অসুরকে বধ করেছিল বলে এই থেকেই এই স্থানের নাম কেশিঘাট। যাই হোক, ঘাটের সিঁড়িতে বসে যমুনার দিকে তাকালে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গার শান্তি আর সৌন্দর্য মনকে অন্য রকম প্রশান্তিতে ভরিয়ে দেয়। কেশিঘাট শুধু একটি ঘাট নয়, এটি বৃন্দাবনের হৃদয়ে লুকিয়ে থাকা এক চিরন্তন অনুভূতি। কেশিঘাটের মনোমুগ্ধকর সন্ধ্যা কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। সারাদিনের ঘোরাঘুরি আর দর্শনের পর একটু বিশ্রাম নেওয়া দরকার ছিল, তাই হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার লক্ষ্য আর মন্দির নয় আজকের জন্য, বরং ভালো খাবারের খোঁজে। তাই আমরা বেরিয়ে পড়লাম কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্ট বা জনপ্রিয় খাবারের দোকানের সন্ধানে, দিনের শেষটা একটু জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য। সারাদিন ছিল দর্শন আর ভ্রমণ, আর রাতটা এবার ভালো খাবারের নামে উৎসর্গ করা যাক। পেলাম না আমরা, খাবার সব শেষ হয়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘের সামনে যে বাঙালি হোটেলটা আছে, আমরা সামনে আর একটা হোটেল আছে জানি, ওখানে রুটি ফুটি পাওয়া যায় ভালো বেশ। তো এখন দেখি কত দূরে আছে। আমরা রাত্রেবেলা এই জন্য জুতা খুলে যায় আবার, আমরা রাত্রেবেলা বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি খাবারের খোঁজে। এই যে এদিকে এদিকে বাবা খোঁজে গেছে মায়ের, তবু মা কিছু বোঝে গেছে। ভারত সেবাশ্রম এটা, আর এটা হচ্ছে ওই হোটেলটা, কিন্তু এখানে খাবার শেষ। আমরা আরেকটু সামনে যাবো। আরে এই গলিটা, মা আমার অবস্থা খারাপ। যাই হোক, আমরা খাবারের আশা এখন সামনে যাচ্ছি। আমার দুবার যাতায়াত হয়ে গেল অলরেডি। মা স্মাইল। এই যে আমরা খাবারের দোকান পেয়েছি, এই গলিটার মধ্যে আছে। খাবার ডান। এই যে মা খেয়ে নিয়ে মায়ের নাইট ওয়াক হচ্ছে। হ্যাঁ, খাবো না এখানে? ওই তাহলে কালকে বাঙালি হোটেলটাতে ট্রাই করব। আমরা খুব ঝাল ঝাল খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, কেন খাবার খুব ঝাল ছিল। ঝাল মানে ভালো ঝাল ছিল। বাবার ঝাল লেগেছে, তার মানে ভালো ঝাল ছিল। আর এখন আমরা আর কি সৌম্যর জন্য ক্যাম্পা নিব।
তো আমাদের সামনেই হোটেল, আমরা এখন রাত্রেবেলা নাইট ওয়াক করছি, তাই না সমু? সমু, তো খাবার নিয়ে কোনো রিভিউ? ঝাল, আর কিছু না? সারাদিন মানে রিভিউ? ভালোই কেটেছে, বাকি ভেরি দর্শন তো খুবই ভালো। দেখে তুই আবার সোজা ড্রেনের মধ্যে চলে যাস না। না তো বিচিত্র কিছু নেই, দেখা গেল তোকে তখন ট্রেন থেকে বার করতে লাগছে। হ্যাঁ হতেও হতাম, দেখছিলাম। হ্যাঁ তাহলে দেখ দেখ, এই যে দেখ, তুই করিস না সৌম্য ওরকম কিছু, তখন দেখা গেলো বকা, তখন বুলডোজার দিয়ে তোকে ট্রেন থেকে বার করতে লাগছে। এই যে এটা আমাদের হোটেল, আমরা দেখাতে ভুলে গেছিলাম, সরি। কারেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ, খুলে দিয়ে চলে মাকে। বৃন্দাবনে আমাদের প্রথম দিনের সুন্দর অভিজ্ঞতার পর রাত্রে ভালোভাবে বিশ্রাম নিয়েছিলাম, আর তাই পরের দিন সকালেই নতুন উদ্যমে বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনে আরও কিছু ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান দর্শনের উদ্দেশ্যে। সকালের শান্ত পরিবেশে আর রাধে রাধে ধ্বনির মধ্যে আমাদের দিনের শুরু হলো নিধিবন দর্শনের মাধ্যমে। বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় এবং পূজনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। जमुना मैया की वन के अंदर में 3 नियम का पालन करते हैं। सामान को छुपा के रखेंगे, बंदा ले लेंगे, पेड़ों के पत्ती नहीं तोड़ते। বৃন্দাবনের হৃদয়ে অবস্থিত নিধিবন শুধু একটি বন নয়, এটি ভক্তদের কাছে এক অলৌকিক ও গভীর আস্থার স্থান। চারপাশে অনেক তুলসী গাছ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গাছগুলো সাধারণ গাছের মতো সোজা নয়। একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা এই গাছগুলিকে ভক্তরা রাধা ও কৃষ্ণের সখী স্বরূপ মনে করেন। লোকবিশ্বাস অনুযায়ী আজও প্রতি রাতে এইখানে রাধাকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়, তাই সন্ধ্যার পর নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কেউ সেখানে অবস্থান করে না। এই বিশ্বাসই নিধিবনকে বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে। দিনের বেলায় নিধিবনের সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন শত শত বছরের ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার গল্প চারিপাশে ছড়িয়ে আছে। শান্ত পরিবেশ, পাখির ডাক আর তুলসী বনের মাঝে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। নিধিবনের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম রাধাবল্লভ মন্দিরে। বৃন্দাবনের প্রাচীনতম ও অন্যতম প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে এটি একটি। 16 শতকে হিত হরিবংশ মহাপ্রভু প্রতিষ্ঠিত এই মন্দির রাধাবল্লভ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত। এই মন্দিরের সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে ভক্তির মূল কেন্দ্রবিন্দুই হলেন শ্রীরাধার প্রেম। গর্ভগৃহে শ্রীকৃষ্ণের রূপে রাধাবল্লভজির বিগ্রহ বিরাজমান থাকলেও শ্রীরাধার উপস্থিতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়। ভক্তদের মধ্যে বিশ্বাস এখানে রাধা ও কৃষ্ণ অবিচ্ছেদ্য। মন্দিরে প্রবেশ করতে ভেসে আসে কীর্তনের সুর, ঘণ্টার ধ্বনি ও ভক্তদের রাধা রাধা ধ্বনি। চারপাশে পরিবেশে এতটাই ভক্তিময় যে কয়েক মুহূর্তের মধ্যেই মন অন্য এক জগতে চলে যায়। প্রাচীন লাল বেলে পাথরের স্থাপত্য, মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব এবং ভক্তদের আন্তরিকতা এই স্থানটিকে বৃন্দাবনের অন্যতম আকর্ষণীয় তীর্থস্থানে পরিণত করেছে। আমরা এখন রাধাবল্লভ মন্দির থেকে দর্শন করে নিয়ে এখন আমরা রাধারমন মন্দিরে যাচ্ছি। আমরা খুব ভয়ে ভয়ে ফোন বার করছি, যখন তখন বাদর অ্যাটাক করে দিতে পারে। ভয়ানকে অ্যাটাক করছে, একজনের ফোন নিয়ে চলে গেছিলো অলরেডি। তো আমরা আর বেশি ব্লগ করব না, আমরা ব্যাগের মধ্যে ফোন রেখে দেবো। এরপর আমরা পৌঁছে গেলাম রাধারমন মন্দিরে, যা বৃন্দাবনের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় মন্দির। এই মন্দিরের ইতিহাসে জড়িয়ে আছে গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে। তিনি প্রতিদিন অত্যন্ত ভক্তিভরে তার পূজিত শালিগ্রামের সেবা করতেন।
একসময় তার মনে ইচ্ছা জাগে যে অন্যান্য মন্দিরে বিগ্রহের মতন তিনিও তার আরাধ্য ঠাকুরকে সুন্দর পোশাক ও অলংকারে সাজাবেন, কিন্তু শালিগ্রাম শিলাকে তো সেইভাবে পোশাক পরানো সম্ভব ছিল না। এই ভাবনা ও গভীর ভক্তি নিয়েই তিনি তার সেবা চালিয়ে যেতে থাকেন। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী একদিন সকালে পুজোর সময় তিনি দেখতে পান যে তার পূজিত শালিগ্রাম শিলা একটি সুন্দর মনোমুগ্ধকর বিগ্রহে প্রকাশিত হয়েছে। সেই দিব্য বিগ্রহই আজ শ্রী রাধারমণজি নামে পূজিত হয়ে আসছেন। আজও এই মন্দিরে আবির্ভাবের স্মৃতি জীবন্ত হয়ে আছে। শত শত বছর পেরিয়ে গেলেও এইখানে প্রতিদিন একই ভক্তি, একই সেবা এবং একই ঐতিহ্য বজায় রাখা হয়েছে। মন্দিরের পরিবেশে এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করা যায়। ভিড়ের মধ্যেও যেন এক গভীর প্রশান্তি কাজ করে। রাধারমণজির অপূর্ব দর্শন করতেই মনে হয় বৃন্দাবনের ইতিহাস, ভক্তি এবং আধ্যাত্মিকতা যেন এক মন্দিরের মধ্যে একত্রিত হয়ে রয়েছে। শ্রী রাধারমণজির দর্শন শেষে মন ভরে গেল এক অপূর্ব প্রশান্তিতে। মন্দিরের ভক্তিময় পরিবেশ আর সুন্দর দর্শনের স্মৃতি সঙ্গে নিয়ে আমরা আবার টোটোতে উঠে বসলাম। বৃন্দাবনের সরু গলি আর ব্যস্ত পথ পেরিয়ে এবার আমাদের গন্তব্য হোটেল। সারাটা সকাল কেটে গেল একের পর এক পবিত্র স্থান দর্শনে, আর কিছুটা বিশ্রাম নিয়ে পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হওয়ার সময় এখন। চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে কেসি ঘাট। এই যে আমাদের এটা হোটেল মা কেলি দেবী শান্তি অতিথি ভবন, অনেক বড় নাম, কিন্তু ভর দুপুরবেলা টোটো পাওয়াটা অনেক বড় চাপের। দেখে চ্যাংরাকে দেখো ভালো। আমরা এখন যমুনাতে এসেছি ঘাটে ঘোরার জন্য। বিভৎস রোদ, যমুনাতে অনেকে স্নান করছে। এখানে যমুনা নদী, এখানে দিকে পুরো কনস্ট্রাকশন চলছে। তো এটা হচ্ছে বিষয়টা। আমরা একটা নৌকা ঠিক করলাম, এখন নৌকাটা বোট আর কি, আমাদেরকে 12টা ঘাট ঘোরাবে। দেখে আসতে ধরো, আমাকে ধরো। বৃন্দাবনের অলিগলি আর মন্দির দর্শনের পর এবার আমরা নেমে পড়েছি যমুনার বুকে। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর সামনে একের পর এক ভেসে উঠছে বৃন্দাবনের ঐতিহাসিক ঘাটগুলি। প্রতিটি ঘাট শুধু নদীর পাড় নয়, প্রতিটি ঘাট বহন করে শত শত বছরের ভক্তি, ইতিহাস আর শ্রীকৃষ্ণের লীলার স্মৃতি। যমুনার জল, ঘাটের প্রাচীন সিঁড়ি আর চারপাশের ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছে যেন শুধু আমরা একটি শহর নয়, একটি জীবন্ত ইতিহাসের মধ্যে দিয়ে ভ্রমণ করছি। বৃন্দাবনকে যত দেখা যায় ততই নতুন করে অনুভব করা যায়। এই নৌকা ভ্রমণ ছিল শুধু ঘাট দেখা নয়, যমুনার বুকে বসে বৃন্দাবনের আত্মাকে অনুভব করার এক অপূর্ব অভিজ্ঞতা। যমুনার বুকে নৌকায় বসে যখন বৃন্দাবনকে দেখছি, তখন মনে হচ্ছে এই জায়গাটা শুধু একটা শহর নয়, এর মধ্যে যেন অন্য রকম একটা শান্তি লুকিয়ে আছে। চারপাশে মন্দিরের ঘণ্টার ধ্বনি, ঘাটের সিঁড়ি আর ধীরে বয়ে চলা যমুনা, সব কিছু মিলিয়ে মনটা যেন কেমন শান্ত হয়ে যায়। অনেক দিন ধরে বৃন্দাবনে আসার ইচ্ছে ছিল, আজ যমুনার বুকে বসে সেই স্বপ্নটা সত্যি হতে দেখছি। মনে হচ্ছে এত দিনের অপেক্ষা আর দীর্ঘ যাত্রা সব সার্থক। নৌকাটা সামনে এগিয়ে চলেছে, আর আমি শুধু এই মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করছি। ক্যামেরায় হয়তো এই দৃশ্য ধরা যাবে, কিন্তু এই অনুভূতিটা ভাষায় পুরোপুরিভাবে প্রকাশ করা কঠিন। যে ডোগেশ ভাই, ডোগেশ ভাই, সাইড প্লিজ। তো আমরা এখন গোটা যমুনার ঘাট ঘুরলাম। এই যে এত সুন্দর, বেশ এটা শীত, এটা শীতে আরো বেশি মজা লাগে। গরমে রাধে 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 রাধে। এই যে যমুনার জল একদম কলকল করছে একেবারে। এই যে সূর্যদেব,
চারিদিকের পরিবেশই আলাদা, একদম মজাই আলাদা একেবারে। যে বাবা স্নান করে একদম জোশ চলে এসছে, আমাদের সবাইকে স্নান করুক। আমাদের যমুনা দর্শন খুব ভালো হলো, যমুনা দর্শন করে খুব ভালো লাগলো। আর যমুনাতে যে জলের একদম মানে স্রোত তো ঠিক বলা চলে না, এটাকে কি বলা চলে ঠিক আমিও ভাষা খুঁজে পাচ্ছি না, বাট ওই যে জলের একটা সৌন্দর্যতা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন বেশ সূর্য অস্তাচলগামী ভাই, কিন্তু প্রচণ্ড গরম, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। প্রচণ্ড মানে প্রচণ্ডই গরম এই জায়গাটাতে এখন। তো এটা একটা বড় সড়ো ম্যাটার হয়ে গেছে আর কি, এই আর কিছুই না। তো এখন আমরা বেরাবো পরবর্তী দর্শনের জন্য। এই আর কি, দু তিনটা ডুব লাগা। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোপেশ্বর মহাদেব মন্দির। এই যে এই দুজন পুণ্যার্থী আর কি যমুনাতে স্নান করে নিয়েছে। আচ্ছা, আমি আবার প্রভুজিকে একখান টোস্ট খাওয়ালাম, প্রভুজি আবার সুন্দর ক্যাচ করে টোস্ট খেয়েও নিল। তো বিষয়টা খুব আপ্লুতজনক। আর আমরা অনেকক্ষণ নৌকাতে ঘুরলাম, এখন আমরা গোপেশ্বর মহাদেব মন্দির যাচ্ছি আর কি। বৃন্দাবনের সঙ্গে ভগবান শিবের এই মন্দিরের সম্পর্ক অত্যন্ত বিশেষ। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী শ্রীকৃষ্ণের মহারাস দর্শন করার আকাঙ্ক্ষায় ভগবান শিব বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু রাসলীলায় প্রবেশের জন্য গোপী ভাব গ্রহণ করা প্রয়োজন ছিল। তাই তিনি যমুনায় স্নান করে গোপীর রূপ ধারণ করেন এবং তারপর রাসলীলায় প্রবেশের অনুমতি লাভ করেন। সেই থেকেই তিনি বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব নামে পূজিত হয়ে আসেন। তো এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে রঙ্গনাথ টেম্পল, যেটাকে রাঙ্গি টেম্পলও বলা হয় আগে। তো আমি রঙ্গনাথ টেম্পল বলেই জানি। এখন আমরা সেইখানটাতে যাব। আমাদের কী যেন বলে ওটাকে, আমরা কী করলাম, প্রথমে যমুনা দর্শন হয়ে গেল, তারপর আমাদের গোপেশ্বর মহাদেবেরও দর্শন সুন্দরভাবে হয়ে গেল। এই যে প্রভুজি সব জায়গায় প্রেজেন্ট আছে এখানে। এবার আমরা এখন যাচ্ছি রঙ্গনাথ মন্দিরে দর্শন করতে। তো চলো সেই দিকে যাওয়া যাক। এবার আমরা পৌঁছে গেলাম রঙ্গনাথ মন্দিরে, যা বৃন্দাবনের অন্যতম বৃহৎ ও অনন্য মন্দির। দক্ষিণ ভারতীয় এবং রাজপুত স্থাপত্যশৈলীর অপূর্ব মিশ্রণে নির্মিত এই মন্দিরটি ভগবান রঙ্গনাথজিকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভগবান বিষ্ণুর শয়নরত রূপ হিসাবে পূজিত হন। মন্দিরের বিশাল গোপুরম, সুন্দর প্রাঙ্গণ এবং শান্ত পরিবেশ এটিকে বৃন্দাবনের অন্যান্য মন্দিরের থেকে আলাদা পরিচয় দিয়েছে। सातवां द्वार साल में एक बार खुलता है। कब खुलेगा? वैकुंठ एकादशी का दिन। अच्छा, जब साइन निद्रा से उठते और हैं। वैकुंठ एकादशी कब आता है? दिसंबर में। अच्छा, उस दिन ये द्वार खुलेगा तो अंदर से चांदी का पालकी में सोने का चलायमान प्रतिमा को विराजमान करके निकाला जाता है। अच्छा, भगवान का साथ में 1.5 से 2 लाख व्यक्ति निकलता है। मगर खुलेगा कितना देर के लिए? सुबह 5:30 बजे से लेके 6:30 बजे तक, 1 घंटे के लिए। बोला जाता है द्वारों में द्वार वैकुंठ द्वार, इसका ऊपर कोई द्वार नहीं है। हर एक का इच्छा होता है कि द्वार से, हाँ, बोला जाता है इस द्वार से अगर हम निकलेंगे तो हमको भी लास्ट में वैकुंठ धाम का प्राप्ति होगा। वाह। तो दर्शन हम दूसरा द्वार से अंदर करेंगे। एक बार प्रेम से बोलो वैकुंठ देव भगवान की जय। बजाओ, थोड़ा हंसी करो, हाथ लगाओ। मान बनाता है ना, तो अष्ट धातु का सर्प या अष्ट धातु का ईंट रखा जाता है। क्यों रखा जाता है? वास्तु दोष के लिए। ये 4 वेद है, ब्रह्मा जी का 4 पुत्र, भगवान का पालकी उठाने वाला पंच धातु में बना हुआ है। पंच धातु का ये सिंह है, यहाँ से सभी सोना चांदी का चालू हो जाए। आगे ये आगे से सोने का है, इसको क्या बोला जाता? सूर्य प्रभा। और पीछे से रूपा का है, चांदी का, तो क्या बोलते हैं? चंद्र प्रभा। साल में कितना दिन होता है? 365 दिन। 365 दिन इस मंदिर में उत्सव होता है। बाकी मंदिरों में कभी कभी उत्सव होता है। शांति है। ये देखो, ये सोने का हाथी है। सोने का हाथी पे भगवान को उस प्रकार विराजमान करके निकाला। ये कांच का विमान है, ये कांच का विमान है। जब भगवान होली खेलने जाता है
लक्ष्मी के साथ, तो कांच का विमान पे बिठा के लेके जाते हैं। होली खेलने का बाद में मिठाई वस्त्र आभूषण देने जाते हैं तो सोने का हाथी पे ले जाते हैं। ये पूर्ण कोटि सोने का है। चारों कोने पे गरुड़ भगवान है, बीच में भगवान का विग्रह है, तो ये कहलाया जाता है पूर्ण कोटि सोने का। नीचे वाला हिस्सा पंच धातु में बना हुआ है, ऐसा विराजमान करके लिखा हुआ है। ये सोने का हनुमान, सोने के हनुमान जी पे भगवान को उस प्रकार विराजमान करके निकालते हैं। पीछे फोटो देखिए। कदम का वृक्ष, लाल चंदन का लकड़ी से बनाया हुआ कदम का वृक्ष है। अंदर में कालिया नाग दिखलाया है। 3 दिन 3 रात कालिया नाग से युद्ध किया। कालिया नाग से युद्ध किया भगवान कृष्ण ने। कालिया नाग को अपना धाम को भेजा। जमुना पे जो कदम का पेड़ है वो आज भी आधा सूखा है आधा हरा है। जब गोपियों का वस्त्र लेके चढ़ाते हैं, जैसे जैसे कलयुग का प्रभाव बढ़ेगा धीरे धीरे करके वो भी सूख जाए। अपना सूंड में लटका के ले जाता था, हाथी को लटकाया हुआ है, ठीक है ना। तो इसी को दूसरा नाम क्या बोलते हैं, डायनासोर। इस पे भगवान को वैसा विराजमान करके निकालते जो पीछे ऊपर फोटो है। सोने का गरुड़ भगवान ना इंद्र का पूजा होता था। भगवान कृष्ण ने गोवर्धन पर्वत को उठाया, इंद्र का मान भंग किया, तो हमारा ब्रज से इंद्र का पूजा बंद हो गया। मथुरा का सेठ ने मंदिर बनवाया और बनवा के साउथ के गुरु जी को दान किया, तो अभी साउथ का मंदिर में इंद्र का पूजा होता है। हमारा ब्रज में नहीं होता। इस मंदिर को बोलते रंगनाथ मंदिर, दूसरा बोलते सोने के खम्भे वाला मंदिर, सोनार तालगाज मंदिर। 55 फुट ऊंचा आते हैं। पहले माता बोलता था ना बच्चों को दूध पिलो नहीं तो हाउ गिलाऊ आ जाएगा। माता यशोदा कन्हैया को बोलता था, कन्हैया मिट्टी नहीं खाना नहीं तो हाउ गिलाऊ आ जाएगा। तो ये जानवर पहले हुआ करता था, अब ये जानवर नहीं है। तो आज भी मंदिर पे देखने को मिल जाता है कि हाउ गिलाऊ को हमने देखा, ठीक है ना। बोलते रंगनाथ, दूसरा बोलते रंगमन्नार भगवान, और एक साइड में उनका वाहन है गरुड़। सोने का मुकुट, सोने का कुंडल, सोने का हार, हीरे का तिलक है। आगे वाला जो प्रतिमा है वो सोने का है। इस कुंड को बोला जाता है गजेंद्र मोक्ष कुंड। गज माने क्या होता है, हाथी, हाथी, और ग्रह माने मगर। तो यहाँ हाथी मगर का लड़ाई दिखलाते हैं। रक्षाबंधन वाले दिन 3 बजे से लेके शाम को 6 बजे तक चारों तरफ से ऊपर फुल हो जाता है, चारों तरफ से नीचे फुल हो जाता है। बड़ा दूर दूर से देखने के लिए आते हैं। मगर ये लड़ाई यहाँ हुआ नहीं था। ये कहाँ पे हुआ, सोनपुर गांव बिहार में नदी में हुआ था, जो भगवान का वास्तविक लीला था। अब ये उत्तर भारत का सबसे बड़ा मंदिर है विष्णु भगवान का, तो ये लीला को यहाँ दिखलाते हैं। हमारे यहाँ जमुना है, जमुना का स्रोत है जो पाइपलाइन डाला हुआ है, तो जमुना का स्रोत है, जमुना का जल रहता है। ठाकुर जी का वस्त्र धुलेगा, ठाकुर जी का स्नान के लिए जल जाएगा। बाकी ये 4 द्वार पे ताला लगा देते हैं कि कोई भी अंदर ना जा सके। एक बार प्रेम से बोलो गजेंद्र मोक्ष भगवान की जय। ये रंगनाथ है। अच्छा, उधर में लक्ष्मी जी है, रंगनाथ और गोदाम्बा जी, विष्णु भगवान और लक्ष्मी जी एक शब्द में। हाँ, ये तो ठाकुर का लीला है। जय रंगनाथ भगवान जी की जय। लंक जरावा, जब हनुमान जी ने लंका को आग लगाया तब धुआं से काला हुआ हनुमान। बाकी हनुमान जी का कहीं भी दर्शन करेंगे तो हनुमान जी को सिंदूर चढ़ाया जाता है, लाल हनुमान का दर्शन होता है। यहाँ काला हनुमान का दर्शन है। तो उधर में क्या होते कि शनिवार मंगलवार को हनुमान जी को मक्खन चढ़ाया जाता है शीतलता के लिए, ठंडक के लिए।
एक बार प्रेम से बोलो हनुमान जी महाराज की জয়। ताली बजाओ, थोड़ा हंस के दिखलाओ। अभी हम दर्शन करेंगे मेन मंदिर। এখন রঙ্গনাথ মন্দির থেকে আমরা বেরাচ্ছি, আমাদের বেরাতে বেরোতে অন্ধকার হয়ে গেল একেবারে। সবাইকে আমি অনেক ফটো তুলে দিয়েছি, কিন্তু আমাকে কেউ কোনো ফটো তুলে দেয়নি। আমার ক্যামেরা কিনা বেকার না হয়ে যায়, আমি এটাই এখন ভাবছি। হ্যাঁ, আমরা সবাই ক্লান্ত, অবসন্ন একদম বিকালের পর থেকে। একদম অনেকটা আজকে স্ট্রাগল হয়ে গেল, স্ট্রাগলের থেকে খাটনি অনেক বেশি হয়ে গেল। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। ওই যে সামনের দিকে সৌম্য বাবার আমাদের গাইড আঙ্কেল আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। এখন বাড়ি যাই, কালকে দেখা যাক কতদূর কী করা যায় না যায়। ওই যে আকাশে শুকতারা দেখা যায়। করে বল কেমন আছে খেতে? সেদিকে তাকিয়ে বল। আর ওইটা কুলচাটা ট্রাই কর। বাবারটা ছেঁড়া আছে, বাবার কাছ থেকে নে। কেমন আছে? সুন্দর, ভালো খেতে। বাহ, তারপর এরপর আমরা কি খাবো তাহলে? হ্যাঁ, আজকে আমাদের তৃতীয় দিন ঘুরতে বেরোনো সকালবেলা। যদিও আজকে আমরা অনেকটা কটা বাজে, আজকে আমরা যদিও অনেকটা দেরি করে বেরিয়েছি। কালকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মদনমোহন টেম্পল, মদনমোহনজিকে দর্শন করতে। বৃন্দাবনের সব থেকে একদম পুরোনো টেম্পলগুলোর মধ্যে যেগুলো আছে, আর যেখানে গিয়ে অনেকটা ভালো লাগবে। আজকে আমাদের মূলত সকালবেলা 4টা জায়গায় যাওয়ার আছে। একটা হচ্ছে মদনমোহন টেম্পল, একটা হচ্ছে রাধা দামোদর টেম্পল, আর একটা হচ্ছে সেবাকুঞ্জ, আর একটা হচ্ছে গোবিন্দ দেব টেম্পল যেটা আছে মনে হয়। এই 4টা জায়গায় সকালবেলা আমরা টার্গেট নিয়ে রেখেছি যাওয়ার। আশা করবো এই 4টা জায়গায় গিয়ে আমরা সকালবেলা কভার করে নিতে পারবো। আর দুপুরবেলা আমাদের ইচ্ছা আছে আজকে ইস্কনে ভোগ খাওয়ার। আমরা ইস্কনে গিয়ে ভোগ খাবো, এই চেষ্টা করবো সবটাই করার। কতটা কি হয় না হয় এখন দেখার বিষয় সামনে। তো আমরা এখন যাচ্ছি মদনমোহন টেম্পলের রাস্তায়। এইবার আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে। বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। লাল ইটের তৈরি এই ঐতিহাসিক মন্দিরটি শুধু স্থাপত্যের জন্য নয়, শ্রীকৃষ্ণ ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও পরিচিত। যমুনার তীরের কাছে একটি উঁচু ঢিলার ওপর অবস্থিত এই মন্দির থেকে বৃন্দাবনের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর লাগে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্ত এখানে এসে প্রার্থনা করেছেন, আর আজ আমরাও সেই ঐতিহ্যের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মন্দিরের শান্ত পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে মনে হয় বৃন্দাবনের প্রকৃত ও সৌন্দর্য শুধু তার মন্দিরে নয়, তার ইতিহাস, ভক্তি আর আধ্যাত্মিকতার মধ্যেও যেন লুকিয়ে রয়েছে। সব থেকে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা, মানে সব থেকে পুরনো, ওয়ান অফ দ্য মোস্ট। হাতে ধরে খাচ্ছে বিস্কুটটা। ওই দেখো ওই চূড়াটাই, যেখানে একটা চূড়া ছিল ওটাই ভেঙে পড়ে গেছে। ও আচ্ছা, ওটাই দেখতে বললো কালকে রাত্রে দুজন। একবারে গঙ্গা থেকে পড়ে ওই যমুনা কই এদিকে ছিল আগে, ওই যে সামনে কালকে দেখলাম না নদীতে যেতে যেতে এই তীরে, এইদিকে আরো হয়তো নদী তখন বড় ছিল, কতটা গেলে পিছিয়ে গেছে। তো পিছাবে। ওই যে, হ্যাঁ ওই যে ওই তো যমুনা, এদিকে বলে প্রাচীন মন্দির আছে, এদিকে আছে। ওই দেখো যমুনা। তাহলে এটাও কালকে দেখছিলাম। ওটাই তো বললাম তোমাকে, ওটাই তো বললাম তোমাকে, ওখান থেকেই তো দেখলা। ওই দেখ সূর্য, এখানকার তুলসীগুলোই এরকম। মাঝখানে একজন একটুখানি বকা খেয়ে গেছে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে, দুজনের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা ডান দিকে আর একজন বাঁ দিকে, বাঁ দিকের লোক ডান দিকের লোকের সাথে কথা বলবে না বলে ঠিক করেছে। স্যার একটু দেখি আপনাকে। স্যার স্যার এটাই আবার একই কালারের জামা পরেছে। দুটোই আবার একই কালারের জামা পরেছে, টুনিং হয়ে গেছে দুজনেরই টুনিং হয়ে গেছে সুন্দর। তো আমরা এখন মদনমোহন মন্দির থেকে বেরোলাম। রাস্তাতে বেশিরভাগ লোকজন পরিক্রমা করছে, তাও আবার ডান পরিক্রমা, মানে ডান দিকে পরিক্রমা যাকে বলে, সবাই করছে ভক্তবৃন্দরা, আর আমরা সব অধমের দল টোটো করে ঘুরছি।
বৃন্দাবনের সরু অলিগলি পেরিয়ে এবার আমরা পৌঁছে গেছি রাধা দামোদর মন্দিরে। বাইরে থেকে মন্দিরটা যতটা সাধারণ মনে হয়, ভেতরে প্রবেশ করার পর তার সৌন্দর্য ঠিক ততটাই বিস্মিত করে। প্রাচীন স্থাপত্য, সূক্ষ্ম কারুকার্য ও ভক্তিময় পরিবেশ এবং শত শত বছরের ঐতিহ্য এই মন্দিরকে বৃন্দাবনের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত করেছে। মন্দিরের প্রতিটি কোণ যেন ইতিহাসের কথা বলে। শুধু দর্শন নয়, ভক্তরা বিশেষভাবে পরিক্রমাও করে। এই মন্দিরের পরিক্রমার মাহাত্ম্য অত্যন্ত বিশেষ। প্রচলিত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী রাধা দামোদর মন্দিরে 4 বার পরিক্রমা করলে তা একবার সম্পূর্ণ গোবর্ধন পরিক্রমার সমতুল্য পুণ্যফল প্রদান করে। তাই প্রতিদিন অসংখ্য ভক্তকে এখানে ভক্তি ভরে পরিক্রমা করতে দেখা যায়। মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এইখানে সংরক্ষিত পবিত্র গোবর্ধন শিলা, যার উপর শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে বলেও ভক্তদের বিশ্বাস। এই কারণে মন্দিরটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। প্রাঙ্গণের ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে প্রাচীন ভাস্কর্য, ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী এবং এক গভীর আধ্যাত্মিক আবহ। চারপাশের পরিবেশে এমন এক প্রশান্তি অনুভব করা যায় যা ভাষায় প্রকাশ করা কঠিন। রাধা দামোদর মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, একটি ভক্তি, ইতিহাস ও শ্রীকৃষ্ণের প্রেমের এক জীবন্ত স্মারক, যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় বৃন্দাবনের চিরন্তন আধ্যাত্মিকতা। द्वारा प्रकट किए 4 ठाकुर विराजमान हैं। मध्य में जो मुख्य विग्रह हैं वो मेरे दामोदर लाल जी हैं। दामोदर लाल जी के बाईं तरफ मेरी राधा रानी जी विराजमान हैं। दामोदर लाल जी के दाएं तरफ मेरी ललिता सखी जी विराजमान हैं। दामोदर का मतलब संस्कृत में दाम माने रस्सी, उदर माने पेट। जब मैया यशोदा ने भगवान को दामंद लीला में उभल के संग बांधा दिवाली वाले दिन कार्तिक मास में, तब मेरे ठाकुर का नाम पड़ा दामोदर। राधा दामोदर जी है श्री जीव गोस्वामी पाद के सेवित विग्रह। সেবাকুঞ্জের মাহাত্ম্য শুধু তার সৌন্দর্যে নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা এক অপূর্ব প্রেম ও সেবার কাহিনীতে। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী রাসলীলার পর যখন শ্রী রাধারানী ক্লান্ত হয়ে পড়তেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সেবা করতেন। তিনি স্নেহ ভরে রাধারানীর চরণে সেবা করতেন, তার চুল সুন্দর করে সাজিয়ে দিতেন এবং অলঙ্কারে অলঙ্কৃত করতেন। এই সেবার স্মৃতিকে কেন্দ্র করেই এই স্থানের নাম হয়েছে সেবাকুঞ্জ। ভক্তদের বিশ্বাস এটি শুধু একটি বাগান নয়, বরং রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি এবং সেবার এক চিরন্তন স্মৃতি বিজড়িত স্থান। আজও সেবাকুঞ্জের চারপাশে দাঁড়ালে মনে হয় যেন সেই দিব্য লীলার আবেশ এখনও এই স্থানকে ঘিরে রয়েছে। তুলসী গাছে ভরা এই পরিবেশ, নীরবতা আর আধ্যাত্মিক অনুভূতি এই স্থানটিকে বৃন্দাবনের অন্যতম বিশেষ দর্শনীয় স্থানে পরিণত করেছে। নমস্কার প্রভুজি। কি সুন্দর লাগছে ছবিটা, তুল এটা কি করে তুলো? ভেতরে ফোন ঢুকিয়ে? দেখছো দেখছো কিছু খাবার খুঁজছে গো। খোঁজ খাবি নিয়ে নিবে। মারিস না, ওরা কত পূর্ণ গান বলতো। বৃন্দাবনে জন্ম হয়ে দেখতে পাচ্ছি এদের কিন্তু মোস্ট অফ দ্য ইয়েতেই নাই। কাঠবিড়ালিটার লেজটা, যে জায়গাগুলোতে শ্রীকৃষ্ণ খেলা করে গেছে, যে জায়গাগুলোতে অষ্টগোপী আছে, তারপর রাধারানীর মতন দিব্য একজন বর্তমান ছিলেন মানব রূপে, সেই জায়গাতে আমরা আজকে হেঁটে দর্শন করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। বুঝছিস সৌম্য? আর ওই যেটা রঙ্গ মন্দিরের সামনে থেকে গোবিন্দ কি ভিলা না কি বললি? ওটা ওখানে আছে।
পুজো পর কিন্তু দেখতে না পাই। আমাদের দুজনের ঝগড়া হয়েছিল, ঝগড়া মিটেছে? মিটেনি। আলাদা হয়ে গেল। বাবা বলছে তুমি ওর সাথে ঝগড়া করে থাকতে পারবা? যাই হোক, আমরা এখন আমরা যেটা বলছিলাম যে আপাতত আমাদের 3টা জায়গা দেখা হলো। একটা হচ্ছে আমাদের মদন মোহন টেম্পল, দ্বিতীয় হচ্ছে আমাদের রাধা দামোদর টেম্পল, আর তৃতীয় হচ্ছে আমাদের যেটাকে নিকুঞ্জ বন বলা হয়। এবার এই 3টা মন্দির দেখে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে, কি যেন মন্দিরটার না, গোবিন্দ দেবজি টেম্পল। আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে ভিজিট করব। আজকে আমাদের সকালের প্ল্যানিং এই 4টা জায়গায় ছিল। আপাতত এই 4টা জায়গায় ঘুরে নেওয়ার পর আমরা আর কি টিফিন করবো, সকালে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা দেখা যায় সেবাকুঞ্জ দর্শনের পর আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য গোবিন্দ দেবজি মন্দিরে। দূর থেকেই মন্দিরটি বিশাল লাল বেলে পাথরের নির্মাণ চোখে পড়ে। আজও এর ভগ্নাবশেষ দেখে সহজেই বোঝা যায় একসময় এটি কতটা মহিমান্বিত ছিল। ইতিহাস বলে 1590 সালে আম্বরের রাজা মান সিং এই মন্দিরটি নির্মাণ করেন। মুঘল সম্রাট আকবরও এই নির্মাণ কাজে সহায়তা করেছিল এবং লাল বেলে পাথর দান করেছিলেন। সেই সময়ে মন্দিরটি ছিল 7 তলা বিশিষ্ট এক অসাধারণ স্থাপত্য, যা উত্তর ভারতের অন্যতম বৃহৎ মন্দির হিসাবেও পরিচিত ছিল। এই মন্দিরের ইতিহাস আরও পুরনো। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনে শ্রী গোবিন্দ দেবজির বিগ্রহ আবিষ্কার করেন বলে প্রচলিত রয়েছে। পরে এই বিগ্রহের জন্যই এই বিশাল মন্দির নির্মিত হয়। পরবর্তীতে 1670 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আক্রমণে মন্দিরের ওপরের 4টি তলা ধ্বংস করে দেওয়া হয়। আমাদের সকালে পরিক্রমা ডান, সকালে ঘোরাঘুরি ডান। এখন আমরা হোটেলের মধ্যে চললাম। এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ইসকনের উদ্দেশ্যে। এটা বেরিয়ে আমরা রিয়েলাইজ করছি যে আমরা অতিরিক্ত গরমে বেরিয়ে গেছি। যদিও সকালবেলা এতটা গরম ছিল না, কিন্তু দুপুরবেলা এখন সেই গরমটা আস্তে আস্তে ভালোভাবে অনুভূত হচ্ছে। এই যে আরেকজনের কাজকর্ম, এগুলোই খালি খাওয়া দাওয়া, আর বাকিটা আর বললাম না, থাক বাদ দাও, তাই কি না? যাই হোক, এখানে যেদিকে তাকায় সেদিকেই খালি মন্দির আর মন্দির। এটা আদৌ মন্দির কিনা যাই না। শ্রীকৃষ্ণ প্রণামী পরম ধাম, হ্যাঁ এটাও মন্দির। যেদিকে তাকায় এই যে আবার মন্দির, চারিদিকে খালি মন্দির আর মন্দির। সব থেকে দারুণ বিষয়। বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলো দর্শনের পর এবার আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরে, যা আজ বিশ্বের লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্তের কাছে এক বিশেষ তীর্থস্থান। সাদা মার্বেলের অপূর্ব নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং চারপাশে নিরন্তর হরিনাম সংকীর্তনের ধ্বনি মন্দিরে প্রবেশ করতেই এক ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় মনের মধ্যে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে অপরূপ সজ্জিত বিগ্রহ, ভক্তদের প্রাণবন্ত কীর্তন এবং এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। এখানে এসে মনে হয় কৃষ্ণ ভক্তির কোনো দেশ, ভাষা বা জাতির সীমা নেই। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এক নামেই একত্রিত হয়েছেন, শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিশ্বের এক সুন্দর সেতুবন্ধন যেন এই ইসকন মন্দির। আর সেই কারণেই বৃন্দাবনে এলে এই স্থানটি প্রায় প্রতিটি ভক্তের দর্শন তালিকায় বিশেষ জায়গা করে নেয়। ইসকন মন্দির দর্শনের পর আমরা সেখানকার রেস্টুরেন্টেই দুপুরের খাবার সেরে নিলাম। দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর এই ছোট্ট বিরতিটা সত্যিই দরকার ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ধীরে ধীরে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখতে শুরু করলাম। চারিদিকে সাদা মার্বেলের অপূর্ব নির্মাণ, সুন্দর খোদাই করা নকশা, সুসজ্জিত স্তম্ভ আর নিখুঁত স্থাপত্য শৈলী মন্দিরটাকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। প্রতিটি কোণ যেন শিল্প ও ভক্তির এক অসাধারণ সমন্বয়। যেদিকেই তাকানো যায় সেখানেই চোখে পড়ে সূক্ষ্ম কারুকাজ আর নান্দনিক নকশার ছোঁয়া। মন্দিরের সৌন্দর্য শুধু তার বিগ্রহ বা প্রার্থনায় নয়, তার প্রতিটি দেওয়াল, প্রতিটি স্তম্ভ এবং প্রতিটি অলঙ্করণে ফুটে উঠেছে।